নমস্কার, ৫টার ৫ স্পেশালি আজ নিউজ রুম থেকে শুরু করছি। কেন নিউজ রুম থেকে? তার কারণ স্যাটেলাইট ইমেজ আমরা ম্যাজিক ওয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো। স্যাটেলাইট ইমেজ কেন? তার কারণ দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। কেমন দুর্যোগ? ২৬শে মে মনে আছে আপনাদের? ইয়াস, সেই আরও একটা ২৬শে মে দুর্যোগ হতে পারে, সেই আশঙ্কার কথাই বলা হচ্ছে। আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে আপাত দৃষ্টিতে দেখলে এখনো পর্যন্ত সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, কিন্তু ইঙ্গিত পাওয়া যায় স্যাটেলাইট ইমেজে। স্যাটেলাইট ইমেজ বলছে এখনো পর্যন্ত যা অবস্থা, বিকেল ৫টা শুক্রবার ২৪ তারিখ, তাতে এরকম একটা ফরমেশন। তো বেশ, তাহলে আশঙ্কা কোথায়? আমরা বলছিলাম আশঙ্কা ২৬ তারিখের। ধীরে 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 সময় এগোচ্ছে। শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কাল ভোট রয়েছে। ভোটে কি দুর্যোগ হতে পারে? আশঙ্কা রয়েছে? না, তেমন কোনো আশঙ্কা নেই। এবার দেখুন, ২৫ তারিখ পার হওয়ার পর ২৬ তারিখ, যে কথা বলছিলাম, স্যাটেলাইট ইমেজ বলছে ২৬ তারিখ হিট করছে রেমাল। কোথায়? না, ল্যান্ডফল হবে আমাদের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সাগর এলাকা থেকে শুরু করে বাংলাদেশের বর্ডার পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা, এই জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তারপরের ২৪ ঘন্টা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তার কারণ প্রবল বৃষ্টির কথা বলা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টি হবে এবং উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দেখুন, স্যাটেলাইট ইমেজ এখনো পর্যন্ত যা ইমেজ বলছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো হাওয়া অফিস কি বলছে একবার শোনা দরকার, শুনুন। ২৬ তারিখে মিডনাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে। কোস্টাল স্টেশনে আপনার কিছু হেভি রেনফল ওয়ার্নিং আছে, স্ট্রং উইন্ড ওয়ার্নিং আছে। হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে ইস্ট মেদিনীপুর, হাওড়া, আমাদের কলকাতা, আমাদের হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। হেভি টু ভেরি হেভি রেনফল আমাদের কলকাতাতেও কিন্তু ২৬ তারিখে আছে। ২০২১ আর এটা ২০২৪, গ্যাসের কথা মনে পড়ছে অনেকেরই। আবহাওয়া বিজ্ঞানী যারা রয়েছেন তারাও বলেছিলেন বারবার করে সিভিয়ার সাইক্লোন বারবার হিট করবে। ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আবার একটা সাইক্লোন, যা সিভিয়ার সাইক্লোন হতে পারে, রেমাল। সেই রেমাল ঠিক কোন জায়গায় এখন অবস্থান করছে? এখনও তো রেমালের ফরমেশন হয়নি। গভীর নিম্নচাপ, সেখান থেকে রেমালের ফরমেশন কখন হবে, তারপর সেটা ঠিক কোন জায়গায় হিট করতে পারে। ল্যান্ডফলের সময় বলা হচ্ছে নাকি ১৪০ কিলোমিটার গতিবেগ হতে পারে তার হাওয়ার বা গার্সি এয়ারে। বিশ্বজিৎ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন আরও ভালো। বিশ্বজিৎ, এই মুহূর্তে বা একেবারে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে যে গভীর নিম্নচাপ, এটি আরও গভীর, অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আজ রাতের মধ্যে। আগামীকাল এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি সরাসরি উত্তর দিকে আঘাত হানবে, অর্থাৎ উত্তর দিকে আসবে। এর আগে পর্যন্ত এটি উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে এগোলেও একেবারে ঘূর্ণিঝড় হওয়ার পর থেকে সরাসরি উত্তর দিকে এগোবে, অর্থাৎ একেবারে বাংলা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোবে। এবং এই সরাসরি উত্তর দিকে আসার ফলে একেবারে সম্ভাবনা সব থেকে জোরালো হচ্ছে সুন্দরবনে, অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে রীতিমতো তাণ্ডব চালাতে পারে রবিবার রাতের বেলায়। এবং মাঝরাতে এই তাণ্ডব, যতটা দুর্যোগের আশঙ্কা করা হচ্ছিল তার থেকে আরও বেশি এই দুর্যোগ হতে পারে, কারণ সরাসরি এসে আঘাত হানবে একেবারে সুন্দরবন এলাকায়। সাগর আইল্যান্ড থেকে খেপুপাড়া বাংলাদেশ, এর মাঝামাঝি কোথাও এর ল্যান্ডফল হতে পারে, অর্থাৎ সব থেকে দুর্যোগ বেশি হবে দক্ষিণ ২৪ পরগনায়। যেমন দক্ষিণ ২৪ পরগনায় ল্যান্ডফলের সময় এই যে রেমাল, তার যে গতিবেগ থাকবে সেটা ১২০ থেকে ১৩০, গাছটি ১৪০ পর্যন্ত হতে পারে, এমনই পূর্বাভাস রয়েছে। এবং তার সঙ্গে প্রচুর বৃষ্টি হবে, ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে শুধুমাত্র দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এবং এই ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি সঙ্গে জলোচ্ছ্বাস, একেবারে সব মিলিয়ে রীতিমতো তাণ্ডবের পরিস্থিতি হতে পারে উপকূলে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা নয়, উত্তর ২৪ পরগনাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি, কারণ উত্তর ২৪ পরগনার উপকূলের যে অংশ রয়েছে, অর্থাৎ হিঙ্গলগঞ্জ সহ বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, আর একেবারে সাগর আইল্যান্ড, তারপর
ফ্রেজারগঞ্জ, তারপর বকখালি থেকে একেবারে হিঙ্গলগঞ্জ হয়ে বাংলাদেশের খেপুপাড়া পর্যন্ত এই যে সুন্দরবনের এলাকা, সেই সুন্দরবনের এলাকায় আরও একবার আঘাত আনতে চলেছে। আমরা দেখেছি আমফান, মে মাসে আমফানের তাণ্ডব, ইয়াসের তাণ্ডব, এবং সেই কথাই আবার যেন মনে করিয়ে দিচ্ছে যে আবহাওয়াবিদরা যা বলছেন তাতে কিন্তু এই সরাসরি যদি দক্ষিণ চব্বিশ পরগনায় আঘাত আনে তাহলে যেহেতু 2021-এর কথা মাথায় রয়েছে, সেজন্য প্রশাসনিক সতর্কতা রয়েছে। এনডিআরএফ অর্থাৎ বিপর্যয় মোকাবিলা টিম তারা প্রস্তুত রয়েছে। মাইকিং চলছে, অর্থাৎ যে জায়গাগুলো বিপদ সংকুল বলে মনে হচ্ছে সেখান থেকে মানুষকে ইভাকুয়েট করিয়ে নিয়ে আসা হচ্ছে। রেমাল নামক আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না। সাগর ব্লক প্রশাসন কর্তৃক ঝড়ের আশঙ্কা রয়েছে, তাই উপকূলবর্তী সুন্দরবন এলাকার যেগুলো যদি সেরকমই কোনো প্রাকৃতিক ঘূর্ণিঝড় যদি সেইভাবে ঘূর্ণাবর্তে পরিণত হয়, জলোচ্ছ্বাস যদি হয়, সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে যে সমস্ত আমাদের ফ্লাড সেন্টারগুলো হয়েছে সেগুলোকে তাদের সরিয়ে আনা, প্রতিটি ব্লক অফিসে ত্রাণ সামগ্রিক পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেচ দপ্তরও অ্যালার্ট রয়েছে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের দপ্তর এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট একত্রিত হয়ে প্রাকৃতিক বিপর্যয়ের বিষয় নিয়ে তারা প্রস্তুত রয়েছে যাতে কোনোভাবে অসুবিধে না। সতর্ক তো থাকতেই হবে। নবান্ন কন্ট্রোল রুম খোলা থাকবে 24 ঘন্টা এবং সেচ দপ্তরের কর্মীরা তারাও নজরদারি করবেন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দক্ষিণ 24 পরগনা, সবচেয়ে বেশি বৃষ্টি হবে এখানে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়াও বাদ যাবে না। ভালোই বৃষ্টি হবে এই জায়গাগুলো এবং সেই বৃষ্টিতে কতটা ক্ষয়ক্ষতি এড়ানো যায় সেদিকেই নজর রাখতে হবে। তো আবহাওয়া রিপোর্ট প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের জানাবো। তারই পাশাপাশি জানাচ্ছি বাংলাদেশের যে সাংসদ যাকে খুন করা হয়েছে নৃশংসভাবে, তার দেহাংশ উদ্ধার হলো কি? দেহাংশ উদ্ধারের জন্য চেষ্টা চলছে এবং ওই দেহাংশ উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় তদন্তকারীরা যাচ্ছেন। কি দেখছেন, যাদের জেরার করা হয়েছে কি বলছে তারা, হাড় হিম করা কিছু তথ্য উঠে আসছে, সেই সব খবর থাকবে বিরতির পর। সঙ্গে থাকুন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। 5টার 5 বিশালিতে সন্দেশখালীর ছবি একবার দেখাই আমরা। সন্দেশখালীতে হাজী নুরুল ইসলাম তৃণমূল প্রার্থী, তার সমর্থনে মিছিল। সেই মিছিলে কারা রয়েছেন? আমি সিরিয়া পারভিন রয়েছেন, যিনি গতকালই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। বর্ণাঢ্য শোভাযাত্রা এই মিছিলে। আর কারা কারা রয়েছেন নেতৃস্থানীয় একবার জানবো। আমার সঙ্গে অনুপম রয়েছেন, প্রতিনিধি অনুপম। আজকে এই সন্দেশখালীতে অনুপম খুব স্পষ্ট শুনতে পাচ্ছি না। অনুপম নেটওয়ার্কে কিছু সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছি না। বয়ারমারির এই মিছিল, হাজী নুরুল ইসলাম তার সমর্থনে তৃণমূলের মিছিল। বয়ারমারি থেকেই রয়েছেন আমার প্রতিনিধি অনুপম, আরেকবার তোমার সঙ্গে কথা বলবো, শোনা যাচ্ছে? না, নেটওয়ার্কের সমস্যা রয়েছে। অনুপম, শোনা যাচ্ছে? এই মিছিলে রয়েছেন প্রিয়দর্শিনী হাকিম, রাজন্না হালদার, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূলে যোগ দিয়েছেন গতকালই বিজেপি থেকে সিরিয়া পারভিন। আরও একটা মিছিলের ছবি আপনাদের দেখাবো। শহর কলকাতায় সাধু সন্তদের মিছিল, সন্ত স্বাভিমান যাত্রা বঙ্গীয় সন্ন্যাসী সমাজের পক্ষে।
বিরাট সন্ত স্বাভিমান যাত্রা। বাগবাজার থেকে শুরু এই যাত্রায় কলকাতার রাজপথে সাধু সন্ন্যাসীরা রয়েছেন মিছিলে। রাজনীতি থেকে বাঙালি সব সময় দূরে দাঁড়িয়েছে। আপনারা সবাই সমবেত হন, যারা নাটক করতে পারে তারা সেইভাবে নিজেদের ধন্যবাদ। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, কারা রয়েছেন এই মিছিলে, কি দেখতে পাচ্ছ তুমি? দেখো, আজকে যে মিছিল, সেখানে এই সাধুদের যে মিছিল, যেটা কিনা বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত স্বাভিমান যাত্রা, মূলত এটা বাগবাজারের যে নিবেদিতা পার্ক সেখান থেকে শুরু হয়ে এটি ধীরে ধীরে শ্যামবাজার 5 পয়েন্ট হয়ে স্বামীজির জন্মভিটা পর্যন্ত এটি যাবে। এবং এখানে আজকে আমরা দেখলাম যে রুদ্রনীল থেকে শুরু করে সেখানে কৌস্তব বাগচি সহ একাধিক জন সেখানে রয়েছে এবং তারই সঙ্গে কার্তিক মহারাজ তিনিও রয়েছেন। মূলত মিছিল তাদের যেটা বক্তব্য, যে রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলেছেন তার প্রতিবাদে তারা আজকে রাজপথে তারা সামিল হয়েছেন। রাজপথে তারা আজকে গঙ্গা জল দিয়ে সেখানে ধুয়ে তারপরে তারা ফুল বৃষ্টি অর্থাৎ পুষ্প বৃষ্টি করে সেখানে কিন্তু সাধুদের যে মিছিল, সেই মিছিল ধীরে ধীরে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই সঙ্গে রয়েছে শঙ্খধ্বনি এবং উলুধ্বনি এবং তারই সঙ্গে আরতি করে সাধু মহারাজদের তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত এই মিছিলে আজকে প্রচুর সাধু সন্তরা এখানে আজকে পা মিলিয়েছেন এবং বাগবাজার থেকে এই মিছিল ধীরে ধীরে শ্যামবাজার 5 পয়েন্ট হয়ে এটি হাতিবাগান হয়ে সোজাসুজি পৌঁছে যাবে স্বামীজির জন্মভিটে পর্যন্ত। এবং যেখানে প্রচুর সাধু সন্তরা জমায়েত হয়েছে, তাদের যেটা দাবি যে বক্তব্য তাদের উদ্দেশ্যে বলা হয়েছে সেই বক্তব্যে তারা আঘাত পেয়েছেন এবং তারই প্রতিবাদে আজকে তারা রাজপথে সামিল হয়েছেন। তারা আজকে সকলে মিলে তারা আজকে পদযাত্রা করে তারা আজকে মিছিল করছেন। ধন্যবাদ। একই সঙ্গে একবার শহরের রাজপথের মধ্যে শিলিগুড়ির ছবিও আপনাদের দেখাতে চাইবো, সেখানেও সাধু সন্তদের মিছিল। একেবারে প্রফেশনাল, আগে থেকে প্ল্যান করে অন্য দেশ থেকে এই দেশে এসে বিভিন্ন জায়গায় থেকে ঠিক সময় মতো পৌঁছে খুন করার পর চামড়া কেটে মাংস বার করে সেগুলো হলুদ মাখিয়ে আলাদা আলাদা করে ফেলে দেওয়া হয়েছে জলে। কোথায় ফেলা হয়েছে? যখন বারবার জিজ্ঞাসা করছেন তদন্তকারীরা, একবার এক এক জায়গা বলা হচ্ছে এবং এতক্ষণ ধরে টানা তাকে জিজ্ঞাসাবাদ করার পরেও ঠিক জায়গা খুঁজে বার করা যায়নি তদন্তকারীরা। এবার জলে লোক নামিয়ে দিয়েছেন, রীতিমতো ডুবুরি নামানো হয়েছে জলে, যে যদি ওই সাংসদের দেহাংশ পাওয়া যায়। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, এটা কোথাকার ছবি দেখছি আমরা? বাংলাদেশে যে সাংসদ খুনের ঘটনা, সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই একেবারে ভাঙড়ের যে কৃষ্ণমাটি এলাকা, সেই কৃষ্ণমাটি বাগজোলা খাল, সেখানে কিন্তু তল্লাশি অভিযান চলছে। বিকাল 4টে থেকে এই তল্লাশি অভিযান জারি করা হলো। এখনো পর্যন্ত 1 ঘন্টা বেশি অতিক্রান্ত হয়েছে, তল্লাশি অভিযান চলছে। এবং একদিকে যেমন বারবার প্রথমে কোন জায়গা থেকে দেহাংশ ফেলা হয়েছিল শনাক্তকরণের কাজ করা হলো, তিনি কিন্তু দুবারের মাথায় একটা জায়গা শনাক্তকরণের সেখানে করলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে এখনো পর্যন্ত ডুবুরি নামানো হয়েছে, কিন্তু সেখানে কোনোভাবেই যে সাংসদের দেহাংশ কিন্তু পাওয়া যায়নি। অন্যদিকে জিহাদকে সঙ্গে নিয়ে যে তল্লাশি অভিযান করা হচ্ছিল, দেহ উদ্ধারের কাজ করা হচ্ছিল। এবং এই মুহূর্তে বাগজোলা যে খাল, সেই খালে একেবারে ছবি স্পষ্ট দেখা যাচ্ছে যে একদিকে যেমন ডুবুরি নামিয়ে তল্লাশি করা হচ্ছে, তারই পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের বোর্ড নামানো হয়েছে, যাতে চারিদিকে নজরদারি রাখা হচ্ছে। অন্যদিকে আরো একটি চিত্র একেবারে লক্ষ্য করা গেল, ড্রোনের মাধ্যমে নজরদারি করা গেল। এবং ড্রোনের মাধ্যমে এখনো পর্যন্ত যে অভিযুক্ত অর্থাৎ তাকে গ্রেপ্তার করা হয়েছে, সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তড়িঘড়ি বা আপনার থেকে সরাসরি একেবারে এই বাগজোলা খাল ভাঙড়ের যে কৃষ্ণমাটি এলাকা,
সেখানে নিয়ে আসা হয় এবং কোন জায়গা থেকে মৃতদেহ ফেলা হয়েছিল সেখানে বারবার কিন্তু বিভ্রান্ত একটা করার চেষ্টা করছে। দ্বিতীয় যে জায়গা দেখানো হয় সেখানে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চললেও পাশাপাশি গাড়ির মধ্যে এই মুহূর্তে সিআইডি আধিকারিক তারা কিন্তু অভিযুক্ত জিহাদ তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। তার কারণ একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করছেন তিনি, এমনটাই সিআইডি আধিকারিকরা কিন্তু বিরক্তি প্রকাশ করছে। এবং যেহেতু বাগজোলা খাল অত্যন্ত একটি বড় খালে সংলগ্ন জায়গা, সেখানে কিন্তু একটি জায়গা যেখানে তিনি শনাক্ত করেছে সেই জায়গাটা কিন্তু স্পষ্ট করলে দেখা যাচ্ছে যে দ্বিতীয়বার যে জায়গা দেখিয়েছে সেই জায়গায় তল্লাশি অভিযান চললেও একদিকে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি আধিকারিক সাহিত্যকে। তার কারণ তিনি দুবার দেখানোর পরেও কিন্তু মনে করা হচ্ছে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সেই জায়গায় যেখানে দ্বিতীয়বার দেখানো হচ্ছে ধুবুরি নামানো হয়েছে, ড্রোনের মাধ্যমে নজরদারি করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে ধুবুরি যেমন নামিয়ে তল্লাশি করছে তার পাশাপাশি ৮২ বোট দিয়েও কিন্তু খালের মধ্যে এইভাবে তল্লাশি অভিযান জারি রয়েছে। ধন্যবাদ অনুপ, ধন্যবাদ। কসাই জিহাদ তার নার্ভ এতটাই মারাত্মক যে এখনো পর্যন্ত বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জিহাদ। তো এই জিহাদকে, জিহাদ কবে এসেছিল? এই ছবি যেমন আমরা দেখছি, এই ছবি দেখতে দেখতেই একবার খোঁজ নেওয়ার চেষ্টা করি কসাই জিহাদকে কবে ঢুকেছিল কলকাতায় এবং কসাই জিহাদ কিভাবে সেদিনের সেই অপারেশনে ছিল। অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অমিত, একেবারে দেখো, তোমাকে প্রথমেই জানাবো যে ইতিমধ্যে 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। তোমাকে জানাবো যে সিআইডি সূত্র থেকে দাবি করা হচ্ছে বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছিল ভারতে এই জিহাদ আজ থেকে 6 মাস আগে এবং তারপরে মুম্বাই চলে গিয়েছিল এবং এই খুনের কারণেই তাকে 2 থেকে 2.5 মাস আগে মুম্বাই থেকে নিয়ে আসা হয় কলকাতায় এবং চিনার পার্ক বা অন্যান্য বিভিন্ন এলাকাতে তাকে ডেরা বদল করে রাখা হয়েছে। এই তথ্য কিন্তু এখনো পর্যন্ত উঠে এসেছে সিআইডি কর্তাদের হাতে। সেক্ষেত্রে খুনের দিন আগে থেকেই তাকে নিউ টাউনের ওই অভিজাত আবাসনের সাইডে তাকে রাখা হয়েছিল। সিয়াম বলে আরো একজনের নাম উঠে আসছে যে মূলত এই জিহাদকে হায়ার করেছিল এবং সিয়ামের সঙ্গে জিহাদ পূর্ব পরিচিত এবং এই খুনের নেপথ্যে যে পরিকল্পনা করা হয়েছিল তিনি মাস্টার মাইন্ড ছিলেন, তিনি সিয়ামকে ব্যবহার করেছিলেন এই জিহাদ এবং অন্যান্য যারা খুনে যুক্ত তাদেরকে জোগাড় করার জন্য। সেক্ষেত্রে জিহাদকে হেফাজতে নিয়ে এই মুহূর্তে সিআইডি কর্তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, কারণ এখনো পর্যন্ত দেহাংশ উদ্ধার হয়নি, এমনকি ওয়েপন উদ্ধার হয়নি। শুধু তাই নয়, গতকাল তাকে যখন আটক করা হয়েছিল বনগা এলাকা থেকে, তখন আটক পর্যায়ে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেই সময় বিভিন্ন ভাবে কিন্তু মিসলিড করা কতটা স্ট্রং না হলে এই ধরনের একটা ঘটনা ঘটার পর তারপর সেই ঘটনার বিবরণ যখন দিচ্ছেন তখনও তদন্তকারীদের বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছে এই কসাই জিহাদ, যাকে 2.5 মাস আগে ভাড়া করা হয়েছিল। কেন না খুনের পর প্রমাণ লোপাট করতে হবে। জুবের নামে একজনকে কলকাতায় নিয়ে আসেন, জিহাদ বা জুবের নামে এই কসাইকে কলকাতায় নিয়ে আসেন আখতারুজ্জামান, চিনার পার্কে রাখা হয়েছিল এবং খুনের দিন জিহাদির দেহ টুকরো টুকরো করে এবং সে মারাত্মক নৃশংস এক ঘটনা। কারণ মৃতদেহের উপর থেকে প্রথম চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, তারপর টুকরো টুকরো করে কাটা হয় এবং মাংস, যাতে কিসের মাংস, কোন প্রাণীর মাংস বোঝা না যায়, হলুদ মাখানো হয়। তারপর সেই দেহাংশগুলো ট্রলির মধ্যে করে নিয়ে লোপাট করা হয়। আচ্ছা, সেদিনের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের যদি একবার দেখাই, দেখুন ভালো করে। যখন ঢুকছে কেউ, ওই যে দেখুন ঢোকার সময় কারো হাতে কিন্তু ট্রলি নেই, খালি হাতে ঢুকছে, জুতো রাখলো, জুতো রেখে ঢুকলো। তিনজনের কারো হাতে ট্রলি নেই। এর পরের ছবি দেখুন, ওই 3 জন বেরোচ্ছে, 2 জনের কাছেই কিন্তু ব্যাগ রয়েছে। তাদের মধ্যে যার কাছে ট্রলি সে হচ্ছে আমানুল্লাহ, আর এই যার হাতে 2টো ক্যারি ব্যাগ, খুলনার কসাই জিহাদ, যাকে এখনো জিজ্ঞাসাবাদ করার পরেও ঠিক কোন জায়গায় দেহাংশ ফেলা হয়েছিল তা বলতে গিয়ে বারবার ঘোরাচ্ছে, তদন্তকারীদের বারবার ঘুরিয়ে যাচ্ছে এই জিহাদ। এবং এই সব কিছুর মধ্যেই আরও একটা নাম রয়েছে,
আরও একটা নাম, এক রহস্যময়ী যার ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি। সেলেস্টি রহমান খুনের সময় এই ফ্ল্যাটেই ছিল। আনোয়ার উল আজিমের হত্যাকাণ্ডে এক রহস্যময়ী। সবশেষে একটা ছবি দেখাই আপনাদের। ঝাড়গ্রামে কাল ভোট, জঙ্গলমহলে। তো সেই ভোটের আগের দিন বুথগুলো দখল নিয়ে নিচ্ছে হাতি, প্রায় 100 হাতি। ইতিমধ্যেই হাতির যাতে হামলা না হয় এবং সেই জায়গায় সতর্ক থাকার জন্য বেশ কিছু বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ভোটের আগের দিন কিন্তু টহল দিতে দেখা গেল হাতিদের প্রায় 100 হাতি। 240টি বুথকে ইতিমধ্যেই স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে। হাতি তাড়াতে প্রতিটা বুথে 2টো হুলা টিম এবং 3টি গাড়ি থাকছে। 3টে থেকে 5টা মোবাইল টিম থাকছে। কিন্তু তার আগের দিন মোটামুটি দাপিয়ে বেড়ালো শতাধিক হাতি। প্রায় 140টার মতো বুথ আমরা আইডেন্টিফাই করেছি, যেগুলো নর্মালি হাতিপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ছে। আমরা হাতির অ্যাকচুয়াল লোকেশনটা 24 তারিখ সকালে জানতে পারবো। যে অ্যাক্সেস রোডগুলো আছে সেই রোডগুলোতে যাতে আমরা হাতি মুভমেন্টের জন্য যাতে ভোটিং করতে কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে। আমাদের হাতি ম্যানেজমেন্টের টিম সেই 24 তারিখ দুপুর থেকেই থাকবে, ভোট যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত।